নমস্কার, আমি তুষার। অশরীরীর ৭৯ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। গল্পটির নাম ভৌতিক পালঙ্ক, যার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো শুরু করছি আজকের গল্প, ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর আবার সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তরমুখে চলেছিল। সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম আমি। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন, বাই গড, আমি তোমাকে খুঁজছিলাম। বললাম, তারই প্রমাণ আমি। আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে। আর একটু হলে ভাগ্যিস ডাকলাম। সরি, আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছো তুমি শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য, না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছোটবেলা থেকেই সতীশকে চিনি, কথা অনুযায়ী সে কাজ করে। আজ শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে সাজসিদ্ধি লাভ করে। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুবই নিকটে ছিল এবং সে সংক্ষেপে নিজের উদ্দেশ্য আমায় বলল। সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যতে তাকে বিক্রয় করা হবে। জগতে ইহা অদ্বিতীয়। সুযোগ হারালে অনুশোচনা করতে হবে। 2/3 স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো। বুঝলাম। তা রহস্যজনক ব্যাপারটার মানে কি? হুম ওইটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে। কোনো হদিস করে উঠতে পারছি না। সতীশ চলেছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি! এই গলি! সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন একটা জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে ঝাঁকুনি দিয়ে উঠল, ভীতু কথাকার! এতটা এগিয়ে কখনো ফিরে আসা যাবে? গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো উঁচু হয়ে দাঁড়িয়েছিল। ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার করে আসতে চাইল। অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার ওপর থেকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের প্রাণে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আজ জনমানবের কোনো চিহ্ন দেখতে পেলাম না। পাশেই একটা চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড। তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করে পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য দিয়ে ডাঁট বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক থেকে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম, সেখান থেকে কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির নানা লোক সেখানে সমবেত হয়েছে। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটিও কথা নেই। সুচ পড়লে যেন তারও শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথার একটি চুলও কাঁচা ছিল না, আর সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলকধাঁধা। হ্যাঁ, খাট বটে। এমন খাট আমি জীবনে দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম একটি আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারবে।
আবার আশ্চর্য, এই খাটটি বাড়িয়ে 10 জনের জায়গাও করা যায়। দেখে আমি রীতিমতো চমকে উঠলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাট যেন সকলেরই মন জয় করেছিল। কেনবার সময় সকলের যে সে কি ব্যাকুলতা তা চোখে পড়ল। সেই নিলামে খাটটির দামও হু হু করে বাড়তে লাগলো। শেষ পর্যন্ত সতীশের ভাগ্যেই সেই খাটটি জুটল মাত্র 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখল সেই বলল, চমৎকার হয়েছে। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি ফিরলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল কিন্তু। তথাস্তু, এই বলে চলে এলাম। আমি বাড়িতে ফিরে আসার পরের দিনই সকালে সতীশ বাড়িতে এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে যেন স্বর ভার হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমোতে পারেনি। খাটের ওপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, ঠিকই তো আছে খাট। আবার শুয়ে পড়ে। খানিক পরে ঘুম ভেঙে যায়। কিসের একটা ভীষণ শব্দে তার সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটটা ভীষণ ঠুকাঠুকি করছে। ধর্মর করে উঠে আলো জ্বালল। না, সব নিস্তব্ধ নিথর, কোথাও কোনো একটু শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো জ্বালানো না। ভোর রাত্রে কার দুর্বোধ্য আত্মকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদছে। আমি বললাম, বলেছিলাম তো তোমাকে প্রথমেই যে ওই খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এইবার বোঝো ঢালা। সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগ্য খাটটার ওপর আমার একটা মায়া লেগে গেছে। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরো ওই নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের বাড়িতে ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে আমরা ওই খাটটা পাহারা দেব। দেখি ওর গলদ কোথায়। আর আমার অফিসের কি হবে? পাগল নাকি? কালকে তো রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধেবেলা তার বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল। আমাকে দেখেই সে সল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো? না, দিনের বেলায় কোনো গণ্ডগোল হওয়ার কারণ দেখিনি। সতীশের মা বললেন, দেখে তো কীভাবে খগেন, এত বলেছি যে বিক্রি করে দে, তা সে আমার কথা কি যদি শুনেছে? সতীশ বলল, বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকার খাট বিক্রি করব? খাওয়া দাওয়া শেষ করে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে ওই খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজেন। রাত্রি কমেই বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমোবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে খাটটির দিকে তাকিয়ে রইলাম আর কান খাড়া করে ভয়ে ভয়ে বসে রইলাম। কোনোখান থেকেও একটু শব্দ পেলেও থেকে থেকে চমকে উঠছিলাম। এই বুঝি কোনো অপদেবতা এসে আমার গলা টিপে ধরল, এমন করেই মনে ভয় হচ্ছিল। কাদের বাড়িতে ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ স্পষ্ট শুনতে পেলাম। আমার সারা শরীরে একটা ভোল দিয়ে উঠল। দেহের সমস্ত রোমকূপ যেন নিঃশব্দে নিজের অস্তিত্বের জানান দিল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত, তাও একটা ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে চিৎকার করে উঠলাম, সতীশ, সতীশ! সতীশ ধর্মর করে উঠে বসলো। ব্যাপার কি খগেন, ব্যাপার কি? ভয় ও বিস্ময় আমার মুখ দিয়ে যেন কোনো কথা বেরোলো না। সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন! আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ওহ, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমোও। আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়া ঘুম আসবেও না আদেও। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি আর সতীশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম।
কেউই একটিও কথা কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে একদৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারাগুলো যেন আমাদের বিপদ দেখে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নেমে গেল। আমরা সমস্যাটা বলে উঠলাম, কে? মনে হলো কেউ যেন একটা মেইন সুইচ অফ করে দিয়েছে। হঠাৎ একটা উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! হলো কে যেন ঠিক দরজার কাছে এসে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। চট করে টর্চটা দরজার ওপর ফেললো। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীতে, ঠিক জানলার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের ওপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমনভাবে অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ধীরে ধীরে কমে কমে লোপ পেতে থাকলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সাহসটা ছিল কিছু বেশি, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল, কে? কে ওখানে? কিছুই দেখা গেল না। কেউ সাড়া দিল না। ঠিক এমন সময় সেই খাটখানা যেন ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের ঘাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা কেমন যেন টন টন করতে লাগলো। কিসের যেন বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা থেকে কি যেন হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে কোনো চীনা বাড়িতে এসে হাজির হয়েছি। একটি ছোট্ট ঘরে সেই গভীর রাত্রে টিম টিম করে একটা দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের ওপর সেই রোগা পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে চেহারা কঙ্কালসার হয়ে গিয়েছে। তার পাশে মনে হয় তার স্ত্রী বসেছিলেন। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের ওপর সে বসেছিল এবং থেকে থেকেই সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে এখানে কে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি যেন বিকট হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারপাশটা চেয়ে দেখল। দেখলাম তার স্বামী ইতিমধ্যেই উঠে সেই খাটটার দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। মনে হলো সে চায় সেই খাটটাতে উঠতে, কিন্তু তার জাঁতরেল স্ত্রী তাকে কিছুতেই খাটে উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল। আর সে উঠল না। স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান ফেরেনি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গুঁ গুঁ করতে থাকি। এই আওয়াজ শুনে সতীশের মা বাইরে এসে আমাদের দেখে চিৎকার করতে আরম্ভ করেন। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল, ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক, আর কিছু না। জ্ঞান ফিরলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমার মতোই অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি সবিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগেই সর্বনাশে খাটটাকে বিদায় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোক এসে হাজির। সমস্ত বাড়ি যেন সেই লোকগুলোতে ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাঝ থেকে কিছু লাভ হয়ে গেল। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়েই দিতে হতো। এখনও মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা আমি ভাবি।
একবার মনে হয় যে সেটা এখন কার কাছে আছে সেটা খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা, যাকে তার দুর্দান্ত স্ত্রী কখনোই ব্যাধির কারণে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজও তৃপ্ত হয়েছে? নাকি এখনও সেই প্রতি রাত্রে ওই খাটটির পেছনে ঘুরে ঘুরে মরে, যাতে কেউই তার সাধের খাটে রাত্রিতে ঘুমোতে না পারে? তো এই ছিল আজকের গল্প ভৌতিক পালঙ্ক, যার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো কেমন হয়েছে জানাবেন। আমি জানি যে আজকের গল্পটা আমার একটু নাকে নাকে শুনিয়েছে, কারণ আমার একটু সর্দি হয়েছে তাই। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই ইতি টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।